দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের পঞ্চম ইউনিট থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বা নন অ্যালাইনমেন্ট পলিসি এর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে উত্তরপত্র সেটিও তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের এই ইউনিট 5 বা ইউনিট 6 এর সাজেশন আমি দিয়ে দিয়েছি এবং এই দুটি ইউনিটের যে 4 এবং 3 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এই দুটি ইউনিটের কোশ্চেন অ্যান্সার আমি অনেকটাই প্রায় অর্ধেকেরও বেশি অ্যান্সার কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। বাকিগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের এর আগের যে দুটো ইউনিট রয়েছে 3 এবং 4, যে জায়গা থেকে 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, সেই সমস্ত ইউনিটগুলির সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশনের প্রশ্নের উত্তরগুলি একটার পর একটা ভিডিওর ভিতর দিয়ে তোমরা পেয়ে যাবে। তা আজকের আলোচনার বিষয় কি আমরা একটু দেখে নিই বোর্ডে। দেখো, দ্বাদশ শ্রেণী চতুর্থ সেম ইউনিট 5, জোট নিরপেক্ষ নীতি। এই জোট নিরপেক্ষ নীতিটা কি একটু সংক্ষিপ্ত আলোচনায় তোমরা শুনলেই বুঝতে পারবে। দেখো, জোট নিরপেক্ষ কথাটার মধ্যেই এর মানে লুকিয়ে রয়েছে। জোট নিরপেক্ষ, তা জোট মানে অনেকে মিলে যে জোট, দুজনে মিলে যে জোট, একের অধিক সংখ্যক মানুষজন মিলে বা কোনো দেশ নিয়ে যে একসাথে একটা জোট তৈরি হয় তাকে বলা হচ্ছে জোট। এই জোটের নিরপেক্ষ থাকা অর্থাৎ কোনো জোটে না যাওয়া। ধরা গেল এখানে দুটো জোট রয়েছে, জোট 1 জোট 2, এখানে কোনো জোটে না যাওয়াকেই বলা হচ্ছে নিরপেক্ষ থাকা অর্থাৎ নিউট্রাল থাকা। আমি কোনো জোটেই গেলাম না, এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ জোট নিরপেক্ষ। তো এই পরিস্থিতি কেন তৈরি হয় ভারতবর্ষের ইতিহাসে এবং ইউরোপের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, সেটা আমাদের জানতে হবে। দেখো, একটু এটা বুঝতে গেলে আমাদের একটু যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনায়। 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 1945-এ শেষ হয়। এরপর এই 1945-এর পরবর্তীকালে, এবং বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 2 বছর আগে থেকেই, অর্থাৎ 1943-এর পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মিত্র শক্তি ছিল, একদিকে ছিল আমেরিকা, আরেকদিকে ছিল রাশিয়া, একই সাথেই তারা যুদ্ধটা করছিল জার্মানির বিরুদ্ধে। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা, এই 4টি দেশ একসাথে যুদ্ধ করছিল, একসাথে জোট বেঁধে তারা যুদ্ধ করছিল। কিন্তু যুদ্ধ চলতে চলতে তাদের মধ্যে মতানৈক্য ঘটে, বিশেষ করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। তারপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, এই 4টি দেশই জয়লাভ করে এবং এরপরে দেশের বিভিন্ন জায়গায়, মানে ইউরোপের বিভিন্ন জায়গায়, ইউরোপের সাথে সাথে এশিয়া মহাদেশেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের উপরে অধিকারকে কেন্দ্র করে এই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে মতানৈক্য ঘটতে থাকে। এছাড়া মতানৈক্য ঘটার আরেকটি কারণ রয়েছে, সে কারণটি হচ্ছে যে একটা নীতির কারণ। আমরা জানি যে এই যে সমাজতান্ত্রিক দেশ, এই সমাজতান্ত্রিক দেশ মানে সাম্যবাদী দেশ, সবাই সমান, ধনী দরিদ্রের পার্থক্য এখানে নেই। এই সাম্যবাদী সমাজ ইউরোপে প্রথম গড়ে ওঠে কিন্তু রাশিয়াতে, আর এই সমাজতন্ত্র গড়ে ওঠে ধনী বা মালিক শ্রেণীর বিরুদ্ধে। তা আমেরিকা একটা পুঁজিবাদী দেশ, অর্থাৎ মালিক বা ধনী শ্রেণীর মানুষের সেখানে বসবাস, অর্থাৎ নীতিগত প্রশ্নে এই রাশিয়া এবং আমেরিকার মধ্যে বিরোধ দেখা দিতে থাকে, কারণ আমেরিকা পুঁজিবাদী দেশ, রাশিয়া সমাজতান্ত্রিক দেশ। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই দেখা যায় যে আমেরিকা তার যে সমস্ত বন্ধু দেশগুলো রয়েছে তাদেরকে দলে টেনে নিয়ে আমেরিকা একটা জোট তৈরি করে, যাকে আমরা বলি পুঁজিবাদী জোট বা প্রথম বিশ্ব। এটাকে বলা হচ্ছে প্রথম বিশ্ব। আর এর বিপরীতে সমাজতান্ত্রিক রাশিয়াকে কেন্দ্র করে রাশিয়া তার যে সমস্ত মিত্র দেশগুলো রয়েছে, রাশিয়ার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে, রোমানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলোতে বা দেশগুলোকে সাথে নিয়ে সেও একটা জোট তৈরি করে। তাকে বলা হচ্ছে দ্বিতীয় জোট বা সমাজতান্ত্রিক জোট বা রাশিয়ার একটা নেতৃত্বাধীন একটা জোট। তো এই দুই জোট, এই প্রথম জোট এবং দ্বিতীয় জোট বা প্রথম বিশ্ব এবং এই দ্বিতীয় বিশ্ব, এই দুটো জোট কিন্তু তৈরি হয় 1945-এর পরবর্তীকালে এবং এই জোটের অস্তিত্ব পরবর্তী 50 বছর থাকে। এই 50 বছরে ইউরোপে এবং এশিয়ায় সমস্ত জায়গায়, এবং ইউরোপের শুধু এশিয়া নয়, সমগ্র বিশ্বে প্রতিটা দেশই এই দুই জোটের মধ্যে ঢুকে পড়ে। কোনো না কোনো জোটের মধ্যে কিন্তু সে ঢুকছে। যেমন পাকিস্তান আমেরিকা জোটের মধ্যে ছিল,
ভারত কোনো জোটেই যায়নি। ভারত 1947 সালে স্বাধীন হয়, ঠিক এই 45-এর পরেই 2 বছর বাদেই ভারত স্বাধীন হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু। দেশের একটা বিদেশ নীতি ঠিক করার প্রশ্ন উঠে আসছে। তা এক্ষেত্রে ভারত কোন জোটে প্রবেশ করবে? এই আমেরিকার জোট, পুঁজিবাদী জোট, না সমাজতান্ত্রিক রাশিয়ার জোট? এই দুই জোটের মধ্যে কোন দুই জোটের, এই দুই জোটের মধ্যে যে কোনো একটা জোটে তাকে ঢুকতেই হবে, কারণ বিশ্বের বেশিরভাগ দেশই কোনো না কোনো জোটের মধ্যেই আছে। অর্থাৎ সারা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা। এবং এদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এই 50 বছর ধরে চলছে। কিন্তু এই দ্বন্দ্ব কখনো যুদ্ধের আকার নেয়নি, কিন্তু যুদ্ধের পরিবেশ সবসময় কিন্তু ছিল, যুদ্ধের আবহাওয়া ছিল। তাই এটাকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ, ঠান্ডা লড়াই বলা হয় এই পরবর্তী 50 বছরের টাইমটাকে। এবার মূল বিষয় হচ্ছে যে এই দুই জোটের মধ্যে না গিয়ে কিছু দেশ একেবারে নিরপেক্ষ ছিল। তাদের মধ্যে প্রথমেই ছিল ভারত। অর্থাৎ ভারত এই নীতি প্রথম গ্রহণ করে, এই জোট নিরপেক্ষ নীতি। কোন জোটে না গিয়ে সে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়। সাহসী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি একটা বলিষ্ঠ বিদেশ নীতি নিয়েছিলেন যে কোনো জোটে যাব না, আমি নিরপেক্ষ থাকবো। এবং তার দেখা দেখি আফ্রিকার 25টি দেশ, ইউরোপের 20টি দেশ এবং সারা বিশ্ব জুড়ে প্রায় 60-70টা দেশ যারা নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়। এবং জওহরলাল নেহরুর এই যে জোট নিরপেক্ষ নীতি, তার সেই পতাকা তলে তারা সমবেত হয় এবং একটা আন্দোলন গড়ে ওঠে, জোট নিরপেক্ষ আন্দোলন। বিশেষ করে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ, অ্যাকচুয়ালি এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের যে সমস্ত দরিদ্র অনুন্নত দেশ রয়েছে, যেগুলো সবে সদ্য স্বাধীনতা পেয়েছে, এই সমস্ত দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। আর আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটকে বলা হয় প্রথম বিশ্ব। আর সমাজতান্ত্রিক রাশিয়ার নেতৃত্বাধীন রাষ্ট্রগুলোকে বলা হয় দ্বিতীয় বিশ্ব। আর এগুলোর বাইরে যে সমস্ত দরিদ্র দেশ রয়েছে, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, লাতিন আমেরিকার যে সমস্ত দরিদ্র দেশগুলো রয়েছে, তাদেরকে বলা হয় তৃতীয় বিশ্ব। তাই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই জোট নিরপেক্ষ নীতিটাই কিন্তু কার্যকরী হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দরিদ্র দেশগুলো জওহরলাল নেহরুর এই জোট নিরপেক্ষ নীতির পতাকা তলে এসে সমবেত হয়। তো এই ছিল জোট নিরপেক্ষ নীতি। তা এবার মূল বিষয়টা হচ্ছে যে জোট নিরপেক্ষ বৈশিষ্ট্যটা কি। দেখো, বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু জোট নিরপেক্ষ নীতিটা বুঝতে আরো সুবিধা হবে। দেখো, নিরপেক্ষতা প্রথম বৈশিষ্ট্য। তাহলে ভারত নিরপেক্ষ থাকতে চাইছে, এখানে কোনো জোটে না গিয়ে সে স্বাধীনভাবে নিজের যে বিদেশ নীতি সেটা তার পরিচালনা করতে চাইছে ভারত। সে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। শান্তির নীতি, দেখো ভারত শান্তির নীতি নিয়েছে, যে প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতার মাধ্যমে প্রকৃত যে শান্তি, সেই শান্তি কিন্তু প্রতিষ্ঠিত হবে। এমনটা মনে করতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এবং তিনি এইভাবে প্রকৃত শান্তির বার্তা সমগ্র বিশ্ববাসীকে দিয়েছিলেন যে প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। আজ বাংলাদেশ, পাকিস্তান ভারতের শত্রুতা করলেও ভারত কিন্তু বন্ধুত্বের হাত সবসময় বাড়িয়ে রেখেছে। এটা ভারতের নীতি, প্রাচীন কাল থেকে হয়ে আসছে। দেখো, ভারত কোন দেশের বিদেশ নীতি নির্ধারিত হয় সেই দেশের ইতিহাসের উপর ভিত্তি করে। তা ভারতের ইতিহাস অনেক প্রাচীন এবং ভারত একটা শান্তির দেশ। শান্তির বার্তা ভারত থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে সারা বিশ্বে। যেমন এখানে আমরা অশোকের কথা বলতে পারি, রাজা হয়েও তিনি শান্তির দূত ছিলেন, শান্তির বার্তাবাহক ছিলেন, গৌতম বুদ্ধের শিষ্য। আবার পরবর্তীকালে আকবর, মুঘল সম্রাট আকবর, যিনি জাতীয় সম্রাটে পরিণত হচ্ছেন এবং দেশের হিন্দু মুসলিমের মধ্যে পারস্পরিক যে আদান প্রদানের মধ্যে দিয়ে যে সৌভ্রাতৃত্ব, যে জাতীয়তাবোধ, যে ধর্ম নিরপেক্ষতার বার্তা ভারতবাসী সহ সারা বিশ্বকে দিয়ে গেছেন, সেটাও একটা নজির সৃষ্টি করেছে। তাহলে ভারতে এই অশোক আকবরের নীতি অনুসরণ করে ভারত কিন্তু শান্তির নীতি গ্রহণ করেছে। ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যটা এটাই যে ভারত শান্তির নীতি গ্রহণ করেছে। এরপরে দেখো স্বাধীন পররাষ্ট্র নীতি। তা ভারত তার যে পররাষ্ট্র নীতি, মানে অন্য রাষ্ট্রের সাথে তার কি সম্পর্ক হবে, একে বলা হয় পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি। অন্য কোনো বৈদেশিক দেশের সাথে কি নীতি নেওয়া হবে, এটা বৈদেশিক নীতি, ফরেন পলিসি। তা এই পররাষ্ট্র নীতি নেওয়ার ক্ষেত্রে ভারত সিদ্ধান্ত নেয়
যে কোনো দেশকে আমি অনুকরণ করব না, প্রতিটা দেশই প্রায় হয় আমেরিকার জোটে নতুবা রাশিয়ার জোটে ঢুকছে। তা ভারত সিদ্ধান্ত নিচ্ছে আমি কোনো দেশকে অনুকরণ করব না এবং আমার বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে আমি অন্য কোনো দেশের পরামর্শ নেব না। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে শান্তির পথে ভারত এই স্বাধীন পররাষ্ট্র নীতি পরিচালনা করে। আরেকটি পয়েন্ট দেখো, বর্ণ বৈষম্যের বিরোধিতা। বর্ণ বৈষম্য, সাদা কালো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে বিরোধ, যে অত্যাচার, কৃষ্ণাঙ্গদের পরে শ্বেতাঙ্গদের যে অত্যাচার, বিশেষ করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশগুলোতে রয়েছে, মোজাম্বিকা, কঙ্গো, অ্যাঙ্গোলা, এই সময় নামিবিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ, এই সমস্ত দেশগুলোতে যে শ্বেতাঙ্গ মানুষের যে অত্যাচার, কৃষ্ণাঙ্গ বা কৃষ্ণ বা কালো নিগ্র মানুষের উপর, তার বিরুদ্ধে ভারত প্রতিবাদ জানায় প্রথম, বলা চলে প্রথম। স্বাধীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই সমস্ত দেশগুলোর হয়ে, দেশগুলোর পাশে দাঁড়িয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু তাদের স্বাধীনতার কথা, তাদের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে এবং তাদের হয়ে কথা বলে। তা ভারত এই বর্ণ বৈষম্যের কিন্তু বিরোধিতা করেছিল, যেটা জোট নিরপেক্ষ নীতির একটা অঙ্গ ছিল। ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা, বিভিন্ন দেশের উপরে ইউরোপের শক্তিশালী দেশগুলো যে উপনিবেশ তৈরি করে রেখেছে, যে সাম্রাজ্যবাদী কার্যকলাপ তারা করছে, তার অবসান চেয়েছে ভারত। এবং ভারত জাতিপুঞ্জে কমনওয়েলথের দেশগুলোর যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে বিশ্বের দরবারে ভারত প্রতিবাদ করেছে যে উপনিবেশিকতাবাদের অবসান ঘটাতে হবে, এবং তাই ঘটে। এবং খুব দ্রুতই এই সমস্ত দেশগুলো, বিশেষ করে যেখানে উপনিবেশ ছিল, ইউরোপের দেশগুলোর উপনিবেশ ছিল, সেই সব জায়গায় কিন্তু উপনিবেশের অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালেই দেখা যায় যে বিশ্বে যে সমস্ত দেশ পরাধীন ছিল, তারা কিন্তু দ্রুত স্বাধীনতা পেয়েছে। তার জন্য একটা আন্দোলন ছিল, একটা মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের পাশে কিন্তু ভারত দাঁড়িয়েছিল, ওই উপনিবেশিকতার বাদের বিরোধিতা করেছিল। শেষ পয়েন্ট দেখো, সর্বাত্মক নিরস্ত্রীকরণ। কথাটার মানে বুঝতে হবে, সর্বাত্মক মানে সর্বব্যাপী, একেবারে সার্বজনীন ভাবে সবাই। নিরস্ত্রীকরণ অর্থাৎ অস্ত্র ত্যাগ করা, নিরস্ত্র হওয়া। তা সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের হাতে অস্ত্র আছে এবং সেই অস্ত্রের সংখ্যা প্রতিটা দেশই কিন্তু বাড়াতে চাইছে, প্রতিনিয়ত বাড়াতে চাইছে। এর ফলে একটা বিষাক্ত পরিবেশ তৈরি হয় এবং এর অবসান চেয়েছে ভারত। প্রত্যেকের নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। প্রতিটা দেশকে ভারত বলছে যে নিরস্ত্রীকরণ হতে হবে, অর্থাৎ অস্ত্র ত্যাগ করতে হবে, অস্ত্রের সংখ্যা কমাতে হবে। ভারত একটা পারমাণবিক শক্তিধর দেশ, ভারতের হাতে প্রচুর পরমাণু বোমা রয়েছে, কিন্তু ভারত সেই বোমা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে চায় না। তো এইভাবে এই বিষয়গুলোর ভিতর দিয়ে বোঝা যাবে যে বৈশিষ্ট্যটা কি জোট নিরপেক্ষ আন্দোলনের, এবং এটাই হচ্ছে মূল বিষয়, এটাই তোমাদেরকে টিকা আকারে লিখতে হবে। আর এর উপসংহারে কি বলা যায়, যে ভারত এই যে এশিয়া মহাদেশের অনুন্নত যে সমস্ত দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলোতে জোট নিরপেক্ষ নীতির মাধ্যমে কি করেছে না, একটা শান্তির পরিবেশ তৈরি করেছে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে, একটা আদান প্রদানের সম্পর্ক তৈরি করেছে, একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করেছে, একটা শান্তির পরিবেশ তৈরি করেছে সমগ্র এশিয়া জুড়ে, সমগ্র ইউরোপ জুড়ে, সমগ্র বিশ্ব জুড়ে। তা ভারত সারা বিশ্বের কাছে শান্তির বার্তা সবসময় দিয়ে এসেছে, এখনো দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দেবে। এটাই কিন্তু জোট নিরপেক্ষ নীতির মূল বৈশিষ্ট্য, আগেই বলেছি। এবং জোট নিরপেক্ষ থাকা মানে হচ্ছে আমেরিকা এবং রাশিয়া এই দুই জোটের ভিতরে না গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার যে নীতি, তাকে বলা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি, যেটা ভারতের বিদেশ নীতির মূল নীতি। তা এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। এর যে উত্তর রয়েছে কোয়ালিটি অ্যান্সার, সেটা এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেম ইতিহাস ইউনিট 5 থেকে ইম্পর্টেন্ট 4 বা 3 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি। তা প্রথমে এটাই ভূমিকা, জোট নিরপেক্ষ নীতি কাকে বলে সেই সংজ্ঞাটা কিন্তু এখানে 4-5 লাইনে দেওয়া আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্র জোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। এরপরে দেখো ভারতের জোট নিরপেক্ষতার বৈশিষ্ট্য। প্রথম যে পয়েন্টটি রয়েছে নিরপেক্ষতা,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের দুই প্রধান শক্তি গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্রজোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের বাইরে থেকে ভারত নিরপেক্ষতা নীতি অবলম্বন করে চলে। পরটি রয়েছে শান্তির নীতি। ভারতের জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি সম্পূর্ণরূপে শান্তির উপর প্রতিষ্ঠিত। ভারত বিশ্বাস করে যে শান্তিপূর্ণ পদ্ধতিতে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব। তাই দেখা যায় কোরিয়া, ইন্দোচীন, মধ্যপ্রাচ্যে ভারত শান্তির পথ ধরে বিভিন্ন সমস্যার সমাধানে সচেষ্ট হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে স্বাধীন পররাষ্ট্র নীতি। উপযুক্ত সামরিক শক্তির অভাব থাকলেও ভারত স্বাধীনভাবেই তার পররাষ্ট্র নীতি প্রয়োগ করতে সদা সচেষ্ট। অন্য কোনো রাষ্ট্রকে অনুসরণ করে বা অপরের পরামর্শ মেনে ভারত তার পররাষ্ট্র নীতি পরিচালনা করতে চায় না। বর্ণ বৈষম্যের বিরোধিতা। ভারত বর্ণ বৈষম্য ও জাতিগত বিদ্বেষের বিরোধী। তাই দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে ভারতকে প্রতিবাদ জানাতে বা কমনওয়েলথ ও জাতিপুঞ্জে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ভারতকে ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়। ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা। দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, নামিবিয়া, অ্যাঙ্গোলা, মোজাম্বিকা এবং কঙ্গোর উপনিবেশিকতা বিরোধী মুক্তিযুদ্ধে ভারত সক্রিয় সমর্থন জানিয়েছে। শেষ পয়েন্ট, সর্বাত্মক নিরস্ত্রীকরণ। ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হল সর্বাত্মক নিরস্ত্রীকরণের প্রতি অকুণ্ঠ সমর্থন। ভারত আণবিক বোমা তৈরির ক্ষমতা রাখলেও তা যুদ্ধের কাজে ব্যবহার করতে চায় না। এরপর উপসংহার। ভারত জোট নিরপেক্ষ নীতির সফল প্রয়োগ ঘটিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। জওহরলাল নেহরু ভারতের জোট নিরপেক্ষতার স্বরূপ প্রসঙ্গে বলেন, ভারত বিশ্বাস করে যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ বন্ধুত্বসুলভ আচরণ এবং বিশ্বের সকল দেশের সহযোগিতার মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা সম্ভবপর হবে। এই ছিল জোট নিরপেক্ষ নীতির উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এবং একটা লাইক দিও।